ও বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানবে। ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার দুর্বল হয়ে সুপার সাইক্লোন থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে আমফান। সময়ের সাথে পরিবর্তন হচ্ছে গতিবেগে। ধারণা করা হচ্ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ঘূর্ণিঝড় সিডরের মতো বা তারও বেশি। তবে সুপার সাইক্লোন থেকে দুর্বল হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় আশঙ্কা কমেছে আবহাওয়াবিদদের। এই সাইক্লোনটা যদি সিডরের মতো যদি হতো বা এর লোকেশনটা যদি আপনার ইস্টের দিকে সরে যেত, অর্থাৎ এটা যদি পটুয়াখালী বরিশাল দিকে হতো, তাহলে ক্ষয়ক্ষতি পরিমাণ অনেক অনেক বেড়ে যেত। তবে আমরা আশা করছি যে সিডরের মতো অত ক্ষয়ক্ষতি হবে না। তবে যে বাতাসটা হবে, বিশেষ করে আপনার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব জায়গায় হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হবে। পক্ষান্তরে আপনার চট্টগ্রাম ওইসব জায়গাতে তেমন ক্ষয়ক্ষতি হবে না আমরা আশা করছি। আমফান উপকূলে আঘাত হানার আগে আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন আবহাওয়াবিদ। সুন্দরবনের বাংলাদেশ ও ভারত অংশ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। যেহেতু আপনার পয়েন্টটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে আমাদের হচ্ছে খুলনা, এই রিজনটাই হচ্ছে আপনার সেন্টার পয়েন্টটা মেনলি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের যেমন কলকাতা ক্ষয়ক্ষতি পরিমাণ হবে, সেক্ষেত্রে আমাদেরও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এরকম হবে, কারণ সেন্টারটা হচ্ছে আপনার খুলনা এবং কলকাতার মাঝামাঝি, অর্থাৎ হচ্ছে সুন্দরবনের যে মাঝামাঝি যে নদীটা আছে আপনার, সেই নদী বরাবর এটা সেন্টার পয়েন্ট হয়ে হয়তো উঠবে। তবে পূর্বাভাস দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় অতিক্রমের সময় দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝড়ের বর্তমান প্রভাব এবং সর্বশেষ প্রস্তুতির খবরাখবর আমরা জানবো সহকর্মীদের কাছ থেকে। বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের সহকর্মীরা। এ পর্যায়ে মোংলা এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন দুজন। শুরুতে যাব মোংলায়, রয়েছেন হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আবহাওয়াবিদদের দেয়া এখন পর্যন্ত যে ধারণা, তাতে করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যেই সুন্দরবন অঞ্চল, এই এলাকা দিয়েই কিন্তু আঘাত হানতে পারে শুরুর দিকে। যদি তাই হয় তাহলে জলোচ্ছ্বাসের যে গেটওয়ে বা প্রবেশ পথ হবে হয় পশুর চ্যানেল অথবা শিবসা নদী। যদি সেটি হয়, মোংলা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। সর্বশেষ কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে শুনছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। না, এখন অবশ্য কোনো মুষলধারে বৃষ্টি হচ্ছে না। গুড়ি গুড়ি বৃষ্টি আসছে বাতাসের সাথে ছটা আকারে। তবে বাতাসের গতিটা একটু বাড়তে শুরু করেছে, তীব্রতাটাও একটু বেশি বলে মনে হচ্ছে। ঘণ্টাখানেক আগে বা তারও কিছু আগে আমরা বাতাস ছিল না বললেই চলে, এখন ধীরে ধীরে বাতাস বাড়ছে এবং এর ফলে যেটি হচ্ছে যে নদীর যে পানির যে বিষয়টি, সেটি কোথাও কোথাও একটু ঢেউয়ের সৃষ্টি হয়েছে এমনিতেও। তবে সব মিলে এখন পর্যন্ত ভয়াবহ কোনো রূপে আমরা বাতাস দেখতে পাচ্ছি না, বা ঝড়েরও তেমন কোনো তাণ্ডব আমাদের নজরে আসছে না। তবে আবহাওয়াবিদদের যে বক্তব্য, সেটি প্রশাসনিক কর্মকর্তারা নিশ্চিতই করেছেন বলা যায়। একটু আগে আমি কথা বলেছি, তার কাছ থেকে তথ্য পেয়েছি, সাতক্ষীরার যিনি জেলা প্রশাসক রয়েছেন, তিনি বলছেন যে ইতিমধ্যে প্রায় ১৬৪৫টি আশ্রয় শিবির খোলা হয়েছে, যেখানে তারা আশা করছেন অন্তত ২.৫ লাখ মানুষকে নিরাপদে রাখতে পারবেন। একই সাথে তারা যে করোনার প্রভাব, সেটা থেকে তাদের মুক্ত রাখার জন্য নানা ধরনের উদ্যোগের কথা বলেছেন। মাছ দেওয়া হচ্ছে, তাদের খাদ্য সংস্থা, এমনকি তারা প্রসূতিদের জন্য ব্যবস্থা রেখেছেন। যদি কোনো গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়েন, সেই বিষয়টিও তারা নজরে রাখছেন। বিশুদ্ধ পানির জন্য তারা নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। একই সাথে গবাদি পশু রক্ষার কথাও বলছেন প্রশাসনিক কর্মকর্তারা। আমি যে তথ্য পেয়েছি তাতে এখন পর্যন্ত ২৮৫৭টি শেল্টার রয়েছে, সাইক্লোন সেন্টার। সেখানে প্রায় ২৫ লাখ মানুষ নেওয়ার মতো সব সুযোগ রয়েছে বলে আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। এবং ইতিমধ্যেই প্রায় ৬০,০০০-এর মতো মানুষ এসব আশ্রয়কেন্দ্রে এসছেন। এটি সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য। আর যেটি আমরা এটুকু জেনেছেন যে শুধু মানুষ আশ্রয়কেন্দ্রে আসছে তা না, তাদের নিরাপত্তার ব্যাপারটাও দেখছে, খাদ্য এবং অন্যান্য বিষয়ে তারা দেখছে। একই সাথে তারা গবাদি পশুর যে খাবার, সেটিও ব্যবস্থা করেছে। আপনি যেখানে আছেন মোংলায় কিন্তু সেই সিডর থেকে শুরু করে আইলা, ফণী, বুলবুল, মহাসেন, সব সময় মোংলার মানুষ একেবারে ঝড়ের সাথে বেড়ে উঠছে। তারা এর সাথে অনেকটা অভ্যস্ত। এই ঝড়ের যে পূর্বাভাস এবং সেখানকার যা পরিস্থিতি, প্রশাসন সহ সাধারণ মানুষের ভিতরে সব মিলে কি পরিস্থিতি দেখছেন? সেখানকার বাসিন্দাদের ভেতরের ধারণা কি, তারা কি বলছেন? আমি সন্ধ্যায় একজন বেশ বয়স্ক লোকের সাথে কথা বলেছি। তার ছোটবেলা থেকে মোটামুটি এই এলাকাতেই বেড়ে ওঠা। তিনি যেটি আমাকে বলেছেন যে তার যেটি অভিজ্ঞতা, বুলবুল, সিডর বা আইলার সময় তিনি যেটা দেখেছেন যে ঝড়ের সময় বৃষ্টি হচ্ছে অথবা ঝড় চলে যাওয়ার পরে বৃষ্টি হচ্ছে, এইরকম তিনি দেখেছেন। কিন্তু এবার তিনি যেটি বলছেন যে এই যে ঝড়টা আসছে, সেটির আগে বৃষ্টি হওয়ার কারণে তার অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যেটি অনেকটা দুর্বল হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে। তবে তিনি এটিও বলছেন যে পশুর নদীর উল্টো দিকে
যে জায়গাগুলো রয়েছে যেগুলো আইলা এবং সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেসব গ্রামে এখনও অনেক মানুষ রয়েছে, তাদের সরানো জরুরি, না হলে তাদের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। কিন্তু যারা এসব ঘর বাড়িতে রয়েছেন তাদের অধিকাংশই বিশ্বাস করে যে বাড়িঘর ছেড়ে গেলে তাদের গবাদি পশু ক্ষতি হবে, দুর্বল কাঠামোর বাড়িতে তাদের আর অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। সে কারণেই তারা চেষ্টা করছে সর্বশেষ অবস্থাটা জেনে নিরাপদ আশ্রয়ে সরে যাবার জন্য। আর আপনি জানেন যে এখন যেখানে আছেন ঠিক এপারে তো মোংলা শহর, পশুর চ্যানেল পার হয়ে ঠিক ওপারে কিন্তু প্রত্যন্ত এলাকা, এবং প্রত্যেকবারই দেখা যায় যে জলোচ্ছ্বাসে প্রচন্ড ক্ষতি হয়। ওপারে রাজৈর, বানিসান্তা, নলিয়ান, দাকব ওই এলাকা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং ঘের এলাকা। ওই এলাকার খোঁজ খবর কিছু নিতে পেরেছেন? হ্যাঁ, আমি এসব এলাকায় খবর নিয়েছি। বিশেষ করে ঘেরের যে বিষয়টি সেটি রক্ষার জন্য ঘের মালিকরা চেষ্টা করছে, এবং একই সাথে যেসব এলাকা এর আগে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই এলাকার লোকজনকে সচেতন করার জন্য তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেবার জন্য নানাভাবে মাইকিং করা হচ্ছে। এটি নৌপথে যেসব সুবিধা রয়েছে সেখানেও মাইকিং করা হচ্ছে, রাস্তাঘাট থেকে মাইকিং করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে প্রশাসন মানুষকে সচেতন করার পাশাপাশি তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেবার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এখনও অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে আসেনি। আসিফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার একটু খুলনায় যাব, সেখান থেকে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিতের কাছ থেকে জানবো খুলনার সর্বশেষ প্রস্তুতি কি এবং খুলনার প্রত্যন্ত এলাকার খবর। অভিজিৎ, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইবো যে খুলনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং যদি এখন পর্যন্ত যেই গতিপথে আছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়াবিদদের যেই বক্তব্য এখন পর্যন্ত, তাতে করে ঝড় বাংলাদেশে প্রবেশের মুখে সবার আগে যেখানে ধাক্কা লাগবে বাংলাদেশের সুন্দরবন পার হয়ে শুরুতেই খুলনার কয়রা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি এই এলাকায় কয়রার পরিস্থিতি এখন কি? বিশেষ করে কয়রার যে ইউনিয়নগুলো একেবারে সুন্দরবন সংলগ্ন, খুবই ঝুঁকিপূর্ণ। কয়রার পরিস্থিতি হচ্ছে যে আজকে সন্ধ্যার দিকে যে ঝড় হয়েছে সেই জোয়ারে অবশ্য কয়রাতে যে বাঁধ রয়েছে সেই নদীর পানির উচ্চতা কিন্তু স্বাভাবিক সময় যে জোয়ার হয় সেই জোয়ারের থেকে অনেকটা বেশি ছিল। তবে আসার বিষয় হচ্ছে যে অন্যান্য বছর এরকম সময়টাতে আমরা যে পরিমাণ ভঙ্গুর বাঁধ দেখি বা ঝুঁকিপূর্ণ বাঁধ দেখি, এবার কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের পরিষদটা অনেক ভালোই বলছে। তারা বলছে যে কয়রাতে মাত্র 12 কিলোমিটারের মতো একটি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ ব্যতীত অন্য বাঁধগুলো ভালো অবস্থায় আছে। তারা বলছে যে জোয়ারের পানি যদি বৃদ্ধি পায় বা জলোচ্ছ্বাস হয় তাহলে সেই ক্ষেত্রে ওই বাঁধটি ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্য তার তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাও নিয়েছেন যাতে সাথে সাথে করে ওইখানে যে ব্যাগ বা অন্য বালি ফেলে যাতে ওই বাঁধটিকে রক্ষা করা যায় সে বিষয়েও তারা কিন্তু কিছুটা কাজও করেছেন। এবং আর এর বাইরে যদি বলতে হয় হচ্ছে যে কয়রা, পাইকগাছা এবং দাকব যে এই তিনটি উপকূলীয় উপজেলা রয়েছে, এই তিনটি উপকূলীয় জেলার আসলে সাধারণ মানুষদেরকে এখন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসাটাই হচ্ছে এখন মূলত চ্যালেঞ্জ মনে করছেন। এবং তার পাশাপাশি যে করোনা মহামারী চলছে, এই করোনা মহামারী আসলে যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে সেই বজায় রাখাটা। অভিজিৎ, আপনি অনেকবার বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে কয়রা, দাকব, পাইকগাছার একেবারে প্রত্যন্ত এলাকায় গেছেন। এই মুহূর্তে অমাবস্যা চলছে, এই সময় হাইটাইড বা খুবই ভারী জোয়ার থাকে। এমনিতেই জোয়ারের মাত্রা অনেক উপরে থাকে, পানির উচ্চতা, তার উপরে বলা হচ্ছে 4-5 ফিট জলোচ্ছ্বাস হতে পারে। যদি তাই হয় সেক্ষেত্রে ভয়াবহতা কোথায় পৌঁছাতে পারে? যদি বড় ধরনের জলোচ্ছ্বাস হয়ে থাকে বা সেক্ষেত্রে যদি বাঁধগুলো ভেঙে যায় বা বাঁধ উপচে যদি পানি পড়ে তাহলে সেই যে গ্রামগুলো প্লাবিত হবে। এবং সব থেকে বড় বিষয়টি হচ্ছে যে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ কমে যাওয়ার যে বিষয়টি বলা হচ্ছে, এই কারণে হয়তো বা প্রাণহানিটা হবে না, কিন্তু এই ধরনের যদি জলোচ্ছ্বাস হয়ে থাকে বা গ্রামগুলো যদি প্লাবিত হয় তাহলে সেক্ষেত্রে ফসলের ক্ষেত্রে কিছুটা ক্ষতি হবে। আর বাসার আমি আপনাকে যদি ফসলের কিছু পরিসংখ্যান দিই তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন যে আসলে সেই ক্ষতির পরিমাণটা আসলে কোন দিকে যাবে। কারণ বোরো ধান কিন্তু ইতিমধ্যেই খুলনাতে তার কৃষক তাদের কিন্তু ঘরে তুলে ফেলেছেন, অতএব 90 থেকে 95% বোরো ধান কিন্তু তোলা হয়ে গেছে। মূলত সমস্যাটা তৈরি হবে যারা সবজি চাষি আছেন এবং বিভিন্ন ফলমূল চাষি আছেন, তরমুজ বাঙ্গি চাষি আছেন, তাদের কিছু ফসল এখনো কিন্তু মাঠে রয়ে গেছে, অতএব তারা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি আউশের এখন বীজতলা তৈরি করার সময় এবং খুলনাতে প্রায় 25 হেক্টরের মতো জায়গাতে আপনার আউশের বীজতলা তৈরি করা হয়েছে। অতএব এই বীজতলাগুলো যদি কোনোভাবে প্লাবিত হলে পরবর্তী মৌসুমে আসলে পর্যাপ্ত পরিমাণ চাষাবাদ এবং সেই পরিমাণ ফলন আসলে হবে কিনা এটা নিয়ে একটি সংশয় তৈরি হবে। আর একটি বড় বিষয় হচ্ছে আপনি জানেন যে সাতক্ষীরা বা খুলনা যে অঞ্চলের কথা আপনি বলছেন, এই অঞ্চলে যদি ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে পরিণত হয় এবং বাঁধ যদি ভেঙে যায় তাহলে এই অঞ্চলের সব থেকে অর্থনীতির সবথেকে মূল যে জায়গাটি হচ্ছে ঘেরগুলো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে চেংড়ি ঘের এবং কাঁকড়া ঘের রয়েছে এবং রপ্তানির একটা বড় অংশ কিন্তু এই দক্ষিণ অঞ্চলের খুলনা। অভিজিৎ, 11 বছর আগের এই মে মাসের 25 তারিখ আইলায় তছনছ হয়ে গিয়েছিল পুরো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের একেবারেই দক্ষিণ অংশ। প্রশাসন থেকে বলা হচ্ছে সেই অভিজ্ঞতা তারা এবার কাজে লাগাবেন। অন্যান্য বারের তুলনায় এবার তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়তি কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন বা ভিন্ন ধরনের কি দেখতে পাচ্ছেন?
হ্যাঁ, প্রশাসনের কাছ থেকে আসলে ভিন্ন ধরনের প্রস্তুতির মধ্যে আমরা একটা বিষয় দেখেছি যে যেহেতু এখন একটা বিশেষ পরিস্থিতি চলছে, মহামারী পরিস্থিতি চলছে, সেইটা নিয়ন্ত্রণে তারা কিন্তু একটা বড় ধরনেরই কাজ করেছেন। আমি আপনাকে যদি বলি যে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরাতে 720টি মূলত প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে আপনার আশ্রয় কেন্দ্র তৈরি করা আছে। আর সেই 720টি আশ্রয় কেন্দ্র কিন্তু সংখ্যা এখন বাড়িয়ে করা হয়েছে 2857। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু হচ্ছে ওই এলাকার স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। অতএব এই যে বড় সংখ্যাটি তৈরি করা হয়েছে শুধুমাত্র কিন্তু সামাজিক দূরত্বটা নিশ্চিত করার জন্য। আরেক বিষয় হচ্ছে আইলার পরে কিন্তু আরো বেশ কয়েকটি ঘূর্ণিঝড় কিন্তু এই অঞ্চল দিয়ে গিয়েছে, হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আইলার পরিমাণের মতো হয়নি, কিন্তু তারপরেও হচ্ছে যে তখন কিন্তু বেশ তাদের জোরালো ভূমিকায় রেখেছে। তারা মূলত ঘূর্ণিঝড় আসার 2-3 দিন আগে থেকে কিন্তু এলাকাগুলোতে লাল পতাকা উত্তোলন এবং যে সচেতনতামূলক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু করেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের সাথে পাশাপাশি রেড ক্রস এবং অন্যান্য যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে তারাও কাজ করেন। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তুতি আছে। জেলাতে আপনার 116টির মতো টিম রয়েছে এবং হচ্ছে আপনার 2500-র উপরে কিন্তু স্বেচ্ছাসেবী সরকারি এবং বেসরকারিভাবে তারা কিন্তু এখন বিভিন্ন জেলাগুলোতে রয়েছে, যাতে সাধারণ মানুষদেরকে তারা বুঝিয়ে যাতে এই ঘূর্ণিঝড় শুরুর আগ মুহূর্তে যাতে নিরাপদ স্থানে ফেরত নিয়ে আসতে পারেন সেই জায়গায় একটি বিষয় রয়েছে। তবে এখানে সাধারণ মানুষদের মধ্যে একটা বরাবরই আমরা দেখে থাকি। অভিজিৎ, একদম ছোট্ট করে জানতে চাইবো, এই মুহূর্তে ঝড়ের কোনো প্রভাব কিছু টের পাচ্ছেন? ঝড়ের প্রভাব বলতে হচ্ছে গত 1 ঘন্টা আগেও খুলনা যেমন শান্ত ছিল, এখন অবশ্যই একটু কিছুটা বাতাস হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে খুলনাতে, কিন্তু এর বাইরে কিন্তু আসলে তেমন খুলনার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন বা খুব বেশি পরিবর্তন হয়নি কিন্তু, এবং বাতাসের বেগটাও কিন্তু জাস্ট স্বাভাবিকই রয়েছে, কিন্তু মাঝে মধ্যে হালকা হালকা করে বাতাসের বেগটা বাড়ছে। এই অবস্থায় রয়েছে এখন খুলনার আবহাওয়াটা। খুলনা এবং মোংলা থেকে জানছিলাম এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি এবং সেখানকার প্রস্তুতির খবর। প্রবল ঘূর্ণিঝড় আম্ফান উপকূলে আঘাত করতে পারে বুধবার বিকেলের মধ্যে যে কোনো সময়। বাংলাদেশে আঘাত করার আগে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার ভুবনেশ্বরে। এরপর বুধবার সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা, খুলনার ওপর দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে আম্ফান। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আম্ফানের গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে, পরে তা বাঁক নিয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে। এই ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে দীঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ। সোমবার আম্ফান শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়। মঙ্গলবার কিছুটা শক্তি হারিয়েছে, রূপ নিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। গতিপথ বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে আম্ফান অবস্থান করছে 700 কিলোমিটারের মধ্যে। সুপার সাইক্লোনের কেন্দ্রে 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 200 কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে 220 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সোমবার সন্ধ্যা থেকে আম্ফানের গতিবেগ ছিল 140 কিলোমিটার। বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত যখন বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ থাকতে পারে 160 কিলোমিটার। বুধবার সন্ধ্যায় গতি আরও কিছু কমে 125 কিলোমিটারে নেমে আসতে পারে। এরপর আম্ফান 85 কিলোমিটার থেকে বৃহস্পতিবার ভোর নাগাদ 35 কিলোমিটারে নেমে দুর্বল হয়ে যাবে। ঘূর্ণিঝড়টির কারণে দেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। 14 জেলায় দেয়া হয়েছে জলোচ্ছ্বাস ও ঝড় হওয়ার সতর্কতা। অমাবস্যা চলায় বুধবার সন্ধ্যায় জোয়ারের সময় 5 থেকে 10 ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝড়ের আরো খবর জানবো একেবারে উপকূলীয় বরগুনা থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনার একেবারেই সমুদ্র সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, বিভিন্ন সময় আমরা খবর পাই সেখানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়, একটু জোয়ার বাড়তি হলেই কিন্তু প্লাবিত হওয়ার খবর আমাদের কাছে আসে। এই মুহূর্তে অমাবস্যা চলছে, সমুদ্রের পানির উচ্চতা এখন কোন পর্যায়ে আছে, আর ওই এলাকার এই রাতের বেলার পরিস্থিতি কি জানতে পেরেছেন? একটা ভাঙনটা হয় আসলে এই 13 বছর গেলেও এখনো আসলে জেলার 13টি স্পটে 20 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যেটা ঝুঁকিপূর্ণ, যেটা স্বাভাবিক জোয়ারের থেকে সামান্য বেশি পানি আসলে আসলে বেড়িবাঁধগুলো ভেঙে স্থলভাগে পানি ঢোকার সম্ভাবনাটা খুবই বেশি। তো সেক্ষেত্রে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং যে মৎস্য ঘের আছে, মাছ চাষিরা আছে, তাদের ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হবে এবং জেলা প্রশাসক থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তো জেলায় রেগুলার যে সাইক্লোন সেটা ছিল
9টি, সেখান থেকে বৃদ্ধি করে আসলে 610টি সাইক্লোন শেল্টার করা হয়েছে। জেলা প্রশাসকের লক্ষ্য অনুযায়ী 3.5 লাখ মানুষ আসলে এই আশ্রয় কেন্দ্রে থাকতে পারবে। তো সেক্ষেত্রে ওনাদের টার্গেট হলো 2 লাখ, কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী ওনারা যেটা আমাদের জানিয়েছেন যে সর্বশেষ ওনারা 1.5 লাখ মানুষের মতো এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে আসলে ওনারা আনতে পারছেন। আর জেলা প্রশাসক আসলে জেলা প্রশাসন থেকে বিভিন্ন ভাবে প্রত্যেক সাইক্লোন সেন্টারে খাবার ব্যবস্থা করা হয়েছে এবং যারা রোজা থাকবেন তাদের জন্য সেহারির খাবার ব্যবস্থাও করেছেন। এই মুহূর্তে আসলে বরগুনার যে আবহাওয়ার যে বিষয়টা হলো, বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আসলে বাতাস তেমন একটা নাই, যে কারণে আসলে উপকূলের যে সাধারণ মানুষ যে বরাবরের মতোই আসলে ওনারা বেশিরভাগ মানুষের ওনারা নিজ নিজ দিকে আসছেন। সেক্ষেত্রে ওনারা অপেক্ষা করছেন ঝড় আসলে আসলে ওনারা সাইক্লোন সেন্টারে যাবেন। তো বিপত্তি দেখা যাবে ঝড় আসার মুহূর্তে যে সাইক্লোন সেন্টারে যাওয়ার সময় গাছ বা অন্যান্য বিষয়ে আসলে গাছ পড়ে তারা আহত হতে পারেন। তো সেক্ষেত্রে ঝড় আসার আগেই যাতে তারা সাইক্লোন সেন্টারে আসে এমনটাই সচেতন মহল দাবি করছেন। আরে আপনি সম্ভবত এই মুহূর্তে যেখানে আছেন কোনো একটি, আমরা যতটুকু বুঝতে পারছি এটি কোনো একটি সাইক্লোন শেল্টার হবে, যেটি একটি শিক্ষা প্রতিষ্ঠানকে হয়তো আশ্রয় কেন্দ্র আপাতত করা হয়েছে। সেখানকার একটু পরিস্থিতি জানতে চাই। এই যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে রাখা হবে, সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে, যদি কেউ আক্রান্ত হয় সেরকম যদি উপসর্গ দেখা যায় তাকে হাসপাতালে পাঠানো হবে, এর বাইরে স্থানীয়দের সবাইকে সেখানে আনা হবে, নানা ধরনের প্রস্তুতির খবর আমরা শুনছিলাম। সেইগুলো এই কেন্দ্রে, আপনি এই আশ্রয় কেন্দ্রে কতটা কি দেখতে পাচ্ছেন? আসলে আমি যে কেন্দ্রটা আনছি বরগুনা সদর উপজেলা মাইঠা সাইক্লোন শেল্টারে, এখানে আসলে কানাইকান আসলে সাইক্লোন শেল্টারটা লোকজনে আসলে পরিপূর্ণ। আসলে সামাজিক দূরত্ব যতটা রক্ষা করার কথা, আসলে যতটা বলছিল প্রশাসনের পক্ষ থেকে, আসলে অতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। হয়তো প্রশাসনের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বিতরণ করা হয়েছে যাতে তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে ওনারা মুক্ত থাকতে পারেন। তবে প্রশাসন তো সকল সময় আসলে এখানে উপস্থিত থাকে না, কিন্তু একটা পর্যায়ে ওনারা সামাজিক দূরত্ব আসলে নিজেরাই মেনটেন করছে না। কিন্তু যে পর্যাপ্ত জায়গা আছে আসলে সামাজিক দূরত্ব মেনটেন করার, আসলে এখানকার যে যারা আশ্রয় প্রার্থী যারা আসলে ওনারা নিজেরাই সামাজিক দূরত্ব আসলে ওনারা রাখছেন না। আমি একটু বিশেষ করে পাথরঘাটা এবং আমতলির কিছু নিচু এলাকা আছে যেখানে কিন্তু পানি ঢুকে পড়েছে কিনা এই মুহূর্তে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? কারণ ওই এলাকায় বেশ কিছু নদী রয়েছে এবং খুব ঝুঁকিপূর্ণ কিছু বেড়িবাঁধ রয়েছে। সেখানে কি কোনো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো বিশেষ নজরদারি চলছে এই মুহূর্তে? না হলে তো বড় ধরনের বিপর্যয়ে পড়বে ওই এলাকার লোকজন। আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে আমাদের জেলায় যে আমতলী, তালতলী এবং পাথরঘাটায় যে 20 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ আছে, তো সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড থেকে 4টি টিম প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো দুর্যোগকালীন সময় যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রোটেকশন করার জন্য বালির বস্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে সাময়িকভাবে যাতে তারা জলোচ্ছ্বাসটা যাতে ঠেকানো যায় সে ব্যবস্থা আসলে পানি উন্নয়ন বোর্ড করেছেন। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। একেবারে বরগুনার একটি সাইক্লোন শেল্টার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরিফ। আমরা তার কাছ থেকে জানছিলাম সেখানকার সর্বশেষ খবরাখবর। ঘূর্ণিঝড় আমফান থেকে রক্ষায় 3 লাখ মানুষকে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রাতেই ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সহ কর্মকর্তারা। বলা হয়েছে কেউ সেখানে যেতে না চাইলে জোর করে নেওয়া হবে। আশ্রয়কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনা মহামারীর মধ্যে আবার আসছে ঘূর্ণিঝড় আমফান। এই অবস্থা মোকাবিলায় 12,000-এর বেশি আশ্রয় কেন্দ্রে 52 লাখ মানুষকে রাখার প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ উপকূলীয় জেলার অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। বিশুদ্ধ পানি, শুকনো খাবার সহ আশ্রয় কেন্দ্রে আসা লোকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। সেই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। এখানে পরিস্থিতি কেমন এবং জনগণকে মোটিভেশন করা, আশ্রয় কেন্দ্রগুলি জনগণ আসে, এই জন্য আমরা সকল জেলা পর্যায়ে সিনিয়র কর্মকর্তারা এখানে পরিদর্শনে এসেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর সার্বিক নজরদারি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মনিটরিং টিম। মন্ত্রণালয় বলছে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। এখানে নির্দেশনা আছে এবং আমাদের এসওডিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইনেও আছে যে তাদেরকে জোর করে আনার অধিকার রাষ্ট্র রাখে এবং সেই জন্য সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী
প্রশাসন, পুলিশ বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, জোর করে হলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনতে হবে। দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবিলার জন্য ত্রাণসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানবো এই মুহূর্তে নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী, নোয়াখালীর হাতিয়ায় রয়েছেন একেবারে দ্বীপ অঞ্চল, সেখানে রয়েছেন সহকর্মী রুহুল আমিন। তার কাছ থেকে জানবো এলাকার কি পরিস্থিতি। রুহুল, এই মুহূর্তে একেবারেই ঘূর্ণিঝড় আমফানের পূর্ব রাত্রি, তার উপরে সমুদ্রে মাঝে মধ্যে ঢেউ বাড়ছে, আমরা যতটুকু খবর পাচ্ছি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এই যে একটা ঝড়ের আগের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সময় হাতিয়ার মানুষের পরিস্থিতি কি, শুরুতে একটু আপনার কাছ থেকে জেনে নিই। হাতিয়ার আবহাওয়া এখন পর্যন্ত ঠিক ততটা দুর্যোগপূর্ণ নয়। যেমন হাতিয়ায় এখন বৃষ্টি হচ্ছে না, আকাশে একটু মেঘ রয়েছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং হালকা বাতাস রয়েছে, খুব ঝড়ো বাতাস যে তা না। এবং আমরা এখানে আজকে বিকেলের দিকে এসেছি, বিকেলের পর থেকে 2 দফায় হাতিয়ায় বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পরিমাণ এবং স্থায়িত্ব অল্প সময়ের জন্য ছিল। অর্থাৎ এর আগে বুলবুল, ফণী বা অন্য বড় বড় ঝড়গুলোর সময়, ঘূর্ণিঝড়গুলোর সময় আমরা যেই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখেছি সেটি এখন পর্যন্ত হাতিয়ায় আমরা দেখিনি। তবে যে কোনো মুহূর্তে আবহাওয়া বদলাতে পারে, কারণ বলা হচ্ছে যে গতকাল পর্যন্ত বলা হয়েছে যে এই যে ঘূর্ণিঝড় আমফান আসছে এটি সিডরের মতোই শক্তিশালী, যদিও এরই মধ্যে এটি কিছুটা শক্তি হারিয়েছে। তবে এটি বাংলাদেশ এবং ভারতের উপকূলে যে আঘাত হানবে সেটিতে কিন্তু কোনো সন্দেহ নাই, হয়তো কিছুটা কম শক্তি নিয়ে আঘাত আনবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই স্থানীয় প্রশাসন, উপজেলা এবং জেলা প্রশাসন নোয়াখালীর যে অঞ্চলগুলো বা যে উপজেলাগুলো মেঘনা নদী বা সমুদ্রের আশপাশে পড়েছে সেই এলাকাগুলোয় বাড়তি নিরাপত্তা বা প্রয়োজনীয় নিরাপত্তা তারা নিয়েছে। তারা কয়েকদিন থেকেই স্থানীয় জনসাধারণকে সচেতন করা, তাদেরকে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং তাদের যে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, ত্রাণ ব্যবস্থাপনা করা, সেগুলোর প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। এরই মধ্যে হাতিয়ার ইউএনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তা আমরা দেখেছি তিনি আমাদেরকে বেশ কিছু ছবি এবং ভিডিও পাঠিয়েছেন, যেটাতে আমরা দেখেছি যে করোনা এই সময়ে এই এতগুলো মানুষকে যে সাইক্লোন শেল্টারে যে জমায়েত করা হবে বা নিয়ে যাওয়া হবে, সেখানে করোনার যেন প্রাদুর্ভাব বা সংক্রমণের ঝুঁকি যেন বেড়ে না যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া। তিনি আমরা ছবিতে দেখেছি সেখানে সাবান, মাস্কের ব্যবস্থা করা বা পুরো সাইক্লোন আশ্রয় কেন্দ্রগুলোকে জীবাণুনাশক। রুহুল আমিন, বাংলাদেশে এর আগে যতগুলো বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে, সেই 91, এর আগে ভোলা, এর পরবর্তীতে সিডর, মোটামুটি হাতিয়া দ্বীপ অঞ্চল হওয়ার কারণে বাতাসের গতিবেগ যাই হোক না কেন, সমুদ্রের পানির মাত্রা একটু উপরে উঠলে জলোচ্ছ্বাস হয় হাতিয়াতে। সেক্ষেত্রে বেড়িবাঁধগুলোর যেখানে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে ওই জায়গাগুলোই বিশেষ করে নজরদারি নিচ্ছে। বেড়িবাঁধের বাইরে যারা আছেন, উপজেলা প্রশাসন বলছে যে তাদেরকে আজকেই সাইক্লোন শেল্টারগুলোতে স্থানান্তর করা হয়েছে এবং বেড়িবাঁধের ভিতরে যারা আছেন অপেক্ষাকৃত যারা কম ঝুঁকিপূর্ণ তাদেরকে কালকে দুপুরের মধ্যেই তাদের সবাইকে সাইক্লোন শেল্টারগুলোতে নিয়ে আসা হবে। আজকে তারা যে কাজটি করেছেন যে যারা ঝুঁকিপূর্ণ, সামান্য দুর্যোগের জন্য যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আমার অনেক পরিচিত লোকজনও এই হাতিয়া দ্বীপে বাস করেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বেশ উদ্বিগ্ন কারণ করোনার কারণে বাংলাদেশের মানুষ শুধু না সারা বিশ্বের মানুষ একটা উদ্বেগজনক, আতঙ্কজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আবার এত বড় একটা ঝড়, এই হাতিয়ার মানুষ, পুরো দেশের মানুষ স্বাভাবিকভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত। তারা আমাদেরকে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করছেন, জানার চেষ্টা করছেন যে এই ঘূর্ণিঝড়ের গতিবিধি কি, কতটা ক্ষতিকর হতে পারে, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে। অর্থাৎ মানুষের মধ্যে যে সচেতনতা বা আতঙ্ক দুটোই আমরা দেখছি, মানুষ সচেতন হওয়ার খবর জানার চেষ্টা করছেন, ঘূর্ণিঝড় কতটুকু আঘাত আনতে পারে সেই বিষয়গুলো জেনে মানুষ নিজেকে সচেতন করার বা প্রস্তুত করার বিষয়টিও কিন্তু মানুষজন ভাবছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে ঝড় যতটুকুই হোক এখানে কিন্তু কিছু না কিছু ক্ষয়ক্ষতি হবে, গাছপালার ক্ষয়ক্ষতি হবে, প্রাণী গবাদি পশুর ক্ষয়ক্ষতি হবে, কিছু মানুষ হয়তো জরুরি প্রয়োজনে বাইরে থাকবেন, তারা যে কোনো মুহূর্তে আহত হওয়ার শঙ্কায় থাকবেন। তো তাদের জন্য কিন্তু এই যে রেস্কিউ বা পুনরুদ্ধার কার্যক্রম
কার্যক্রমও কিন্তু এরই মধ্যে হাতে নিয়েছে উপজেলা প্রশাসন, অর্থাৎ যারা ভলান্টিয়ার আছেন, নৌবাহিনীর সদস্যরা আছেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রম তৎপরতা বা উদ্ধার তৎপরতা যেন ঠিকভাবে হয় সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা হচ্ছে। আরেকটি বিষয় যে উদ্ধার পরবর্তী বা যদি কোনো ক্যাজুয়ালিটি হয় বা কেউ যদি হতাহত হয় তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বলছে যে এই করোনার কারণে হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণে রোগীর সংখ্যা অনেক কম। সেক্ষেত্রে যদি এই ঝড়ে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয় বা হতাহত বেশিও হয়, তাও তাদের চিকিৎসা সেবা দিতে। রুহুল, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আসতে চাই। আমরা বিভিন্ন সময়ে শুধু ঝড় না, একটু যদি আবহাওয়া খারাপ হয় তাহলেই আমরা বিভিন্ন সময় খবর পাই, যেহেতু হাতিয়াতে অসংখ্য মানুষ রয়েছেন যারা মৎস্যজীবী, সেখানে দেখা যায় যে ট্রলার নিখোঁজ হয়ে গেছে বা অনেক জেলেদের ফিরে আসার খবর পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত মানে গভীর সমুদ্রে যারা জাল ধরতে যান বা সেখানে মৎস্যজীবী রয়েছেন, তারা কি সবাই নিরাপদে আসছেন? এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই যে কেউ এখন পর্যন্ত গভীর সমুদ্রে রয়েছেন। গভীর সমুদ্রে কেউ রয়েছেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে উপজেলা প্রশাসন গেল কয়েকদিন ধরেই এই স্থানীয় জনসাধারণকে যারা মাছ ধরেন বা বিভিন্ন পেশাজীবী আছেন তাদেরকে সচেতন করছেন। এবং আপনি জানেন যে নদীবন্দর, স্থলবন্দর, নদীবন্দর, সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। একই সাথে উপকূলীয় জেলাগুলো, উপজেলাগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং সেই সতর্কতার আলোকে কিন্তু উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, যারা মৎস্যজীবী এবং অন্যান্য পেশাজীবী আছেন, কৃষি শ্রমিক হোক, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপদ দূরত্বে বা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এবং এই ব্যাপারে তবে আমরা এখানে কিছুটা অনীহাও দেখেছি। সাধারণ মানুষ আসলে অনেকটা তারা জীবিকার তাগিদে ঠিক আগে থেকেই সাইক্লোন শেল্টারগুলোতে যেতে চান না। যেমন আজকে থেকেই অনেকের শেল্টারগুলোতে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই যাননি, কারণ তাদেরকে কাজ করতে হয়। তারা অনেকেই আছেন দিন আনে দিন খান। একদিন সাইক্লোন শেল্টারে গিয়ে বসে থাকা তাদের জন্য অনেক ক্ষতি। যদিও সেখানে গেলে তাদেরকে খাবার দেওয়া হয়, কিন্তু তাদের গবাদি পশু বা অন্যান্য কৃষিজ উৎপাদন সব মিলিয়ে তারা শেষ মুহূর্তের অপেক্ষা করেন। এবং সেক্ষেত্রেই আসলে প্রশাসনের দক্ষতা বা প্রশাসনের তৎপরতা তখনই প্রয়োজন পড়ে যে শেষ মুহূর্তে মানুষকে সরিয়ে নেওয়া বা দুর্যোগের যে আঁচ সেটা থেকে রক্ষা করা বা দুর্যোগ পরবর্তী যে উদ্ধার তৎপরতা যেটা রয়েছে সেটি আসলে প্রশাসনের দক্ষতা। রুহুল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার ওখানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। একটু জানতে চাইবো, ঝড়ের ঠিক আগ মুহূর্তে পরিস্থিতি কিন্তু খানিকটা এরকম হয়, কিছুটা থমথমে, কিছুটা বাতাস, নদীর পানি স্থির থাকে। এই পরিস্থিতিগুলোর সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারেন স্থানীয় ভাষায় যাদেরকে আবহাওয়াবিদও বলা হয় অনেকটা মজা করে, জেলেদের সাথে কথা বলে কি মনে হচ্ছে, তাদের অভিজ্ঞতা কি বলছে, এবার কি হতে পারে? আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা খুব একটা এখন পর্যন্ত যে আবহাওয়া তাতে খুব একটা আতঙ্কিত নন। তবে তারা মানসিকভাবে প্রস্তুত যে কোনো মুহূর্তে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, এই প্রস্তুতি বা এই মানসিকতা তাদের রয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত আতঙ্কিত নন। আপনি যদি এর আগের কয়েকটা ঝড়, বুলবুল বা ফণি বা ওই সব এই আর কয়েকটা ঝড়ের কথা চিন্তা করেন, ওই সময় কিন্তু সারা দেশে কয়েকদিন ব্যাপী বৃষ্টি, হালকা বৃষ্টি, ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া, এরকম আবহাওয়া কিন্তু ছিল সারা দেশে। কিন্তু এইবার কিন্তু কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় ঝড়ো হাওয়া হচ্ছে, কিন্তু সেই তীব্রতাটা এর আগের ঝড়গুলোর তীব্রতার তুলনায় কিন্তু কম। এসব থেকেই কিন্তু সাধারণ মানুষ বা স্থানীয় বা উপকূলীয় মানুষগুলো কিন্তু ঝড়ের গতিবিধি কি হবে সেই বিষয়গুলো কিন্তু তারা আঁচ করেন এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। একেবারে দ্বীপ এলাকা নোয়াখালীর হাতিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো খবর জানবো আপনার কাছ থেকে।